তো চলো আজকে আমরা যেটা পড়া শুরু করব সেটা হচ্ছে ব্যান্ডউইথ। গতদিন আমরা অনেকটাই পড়াশোনা করছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ব্যান্ডউইথ এবং কিছু ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো দেখো, ব্যান্ডউইথ বোঝার আগে আমরা সিগন্যাল সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারি। সিগন্যাল সম্পর্কে, হ্যাঁ। ডিজিটাল বা ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ফোনে কথা বলি তখন যদি কোনো কথা হারিয়ে যায় তাহলে কথার মাঝে কিছু শুনতে পাই না। তখন আমরা বলে থাকি নেটওয়ার্ক পাচ্ছে না বা সিগন্যাল পাচ্ছে না। এই সমস্যা আমাদের সবারই কম বেশি হয়। তো এই সিগন্যাল যদি 2-1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে তাহলে আমরা হারানো কথাকে বুঝতে পারি। কিন্তু কম্পিউটার কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম ছোটখাটো সিগন্যাল হারিয়ে যাওয়া অনেক অসুবিধার সৃষ্টি করতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যখন মোবাইল ফোনে সিগন্যাল হারায় যায় পরে আমরা সেটা 2-1 সেকেন্ড পরে শুনতে পাই। সেটা হয়তো একটু লেট করে শুনি, কিন্তু শুনতে পাই। হুম। কিন্তু যদি কম্পিউটারে এরকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় ধরনের একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। তার আগে আমরা সিগন্যাল সম্পর্কে একটু জানি যে এখানে সিগন্যাল কি। সিগন্যাল বলতে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বোঝানো হয়। এই দেখো এখানে দেখতে পারতেছো, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে এই জায়গাটাতে কমে গেছে, এখানে ভোল্টেজ একদম শূন্য, আর এখানে ভোল্টেজ বাড়ছে। বুঝতে পারছো? এরকম। আর এটাকে যদি ডিজিটাল সিগন্যালে রূপান্তর করো তাহলে যে এরকম দেখতে পারবা। ঠিক আছে, এই দেখো এই মাথাটা এখানে কি হয়েছে, উপরে উঠে গেছে, এখান থেকে এই সাইডে চলে গেছে, এখান থেকে আবার সোজা নিচেই, এখান থেকে এই আবার এরপরে এরকম হইলে এরকম, এইরকম, এরকম হতে পারে, তাই না? আচ্ছা, তো এখন যখন ভোল্টেজ শূন্য থাকে এবং সেখান থেকে বাড়তে বাড়তে উপরে ওঠে তখন কিছু পরিবর্তন হয় এবং ভোল্টেজ কমার সাথে সাথে এটি নিচের দিকে নামতে থাকে। সময়ের সাথে সাথে ভোল্টেজের এই ওঠানামা হচ্ছে সিগন্যাল। বিভিন্ন কমিউনিকেশনের জন্য কম্পিউটার সিগন্যাল ব্যবহার করে থাকে। দু ধরনের সিগন্যাল এতে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যাল। ইতিমধ্যে আমরা জেনেছি যে কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস সমূহে ডেটা কমিউনিকেশনের উৎস গন্তব্য স্থানে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে এবং মাধ্যমের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট বা পরিবাহিত হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে। তো ডেটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হয় ভোল্টেজের ওঠানামার মাধ্যমে। এই ওঠানামা প্রকাশের ধরনকে বলা হয় ওয়েভফর্ম। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে এরকম ওঠানামা করতেছে, এটাকে আমরা বলতে পারি ওয়েভ ফর্ম। ঠিক আছে, ওয়েভ ফর্ম। ঠিক আছে। আচ্ছা, তো ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিট সিগন্যাল ট্রান্সমিট হয়ে ভোল্টেজ ওঠানামা করে। এই ওঠানামা প্রকাশের ধরনকে বলা হয় ওয়েভ ফর্ম। আচ্ছা, ডিজিটাল সিগন্যালের ওয়েভ ফর্মকে বলা হয় স্কোয়ার ওয়েভ ফর্ম। স্কোয়ার ওয়েভ ফর্ম। স্কোয়ার কেন? এই দেখো এটা দেখো স্কোয়ারের মতো এখানে একটা শেপ নিয়েছে, ঠিক আছে। স্কোয়ার শেপ নিয়েছে, এখানে কিন্তু একটা স্কোয়ার শেপ নিয়েছে, ঠিক আছে। এবং ওয়েভ ফর্মকে বলা হয় সাইন ওয়েভ। ওয়েভ ফর্মকে কি বলা হয়? ওয়েভ ফর্মকে সাইন ওয়েভ বলা হয়। উভয় ধরনের ওয়েভ ফর্মেই ভোল্টেজ আচ্ছা, আমাদের লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, লেখাটা আমরা দেখতে পাচ্ছি না, এই সাইডে চলে গেল। আচ্ছা, আচ্ছা, অ্যানালগ সিগন্যাল ওয়েভ ফর্মকে বলা হয় সাইন ওয়েভ। উভয় ধরনের ওয়েভ ফর্মেই ভোল্টেজের ওঠানামা আছে। একটি ওয়েভ সর্বোচ্চ সর্বনিম্ন পয়েন্ট দূরত্বকে বলা হয় অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড কি জিনিস? অ্যামপ্লিটিউড হচ্ছে একটি ওয়েভের সর্বোচ্চ সর্বনিম্ন পয়েন্টের দূরত্বকে বলা হয় অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউড হচ্ছে বেশি হবে সেই সিগন্যাল তত শক্তিশালী হবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড অর্থাৎ ওঠানামা যত বেশি হবে সেটার সিগন্যাল কি হবে তত বেশি শক্তিশালী হবে। কারণ ওঠানামা বা সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুর দূরত্বকে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে। দ্যাটস মিন দেখো, তোমরা যদি এখানে দেখো, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। অর্থাৎ এই বিন্দু যদি আরো উপরে ওঠে এবং এই বিন্দু যদি আরো নিচের দিকে চলে আসে তাহলে কি সিগন্যাল বেশি শক্তিশালী, এটাই বোঝানো হচ্ছে। তো এই শক্তিকে মাপা হয় অ্যাম্প্লিফায়ার বা অ্যাম্পায়ার হিসেবে। আর প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাই হলো ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কাকে বলে তা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারতেছো। এবং এই শক্তিকে কি দিয়ে মাপা হয়? অ্যাম্পিয়ার দিয়ে। দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন পাচ্ছ, হ্যাঁ। এই ফ্রিকোয়েন্সি মাপা হয় হার্টজ দিয়ে। তাহলে ফ্রিকোয়েন্সি মাপা হয় কি দিয়ে? হার্টজ দিয়ে। ফ্রিকোয়েন্সি মাপা হয় হার্টজ দিয়ে। এগুলো মাথায় রাখতে হবে। এখন ব্যান্ডউইথ, একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ। কি? একক সময়, কোন সময়? একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ একটি মাধ্যমের মধ্যে দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাণ ডেটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ডউইথ।
একে মাপা হয় প্রতি সেকেন্ডে কত বিট পরিবাহিত হচ্ছে, বোঝা গেছে? তা দিয়ে অর্থাৎ বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। তো কোনো কোনো মাধ্যমের ক্ষেত্রে এই ব্যান্ড উইথকে বাইট সেকেন্ড হিসেবে প্রকাশ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কি বাইট, মানে আমরা পড়েছি বিট, আবার কিন্তু বাইট আকারেও প্রকাশ করা হয়। অর্থাৎ বিট আলাদা জিনিস, বাইট আলাদা জিনিস, মেগা বাইট আলাদা জিনিস, ঠিক আছে, গিগা বাইট আলাদা জিনিস। এই জিনিসগুলো কিন্তু একদম ভিন্ন ভিন্ন জিনিস, হ্যাঁ, আমরা কিন্তু গুলাই ফেলবো না, হ্যাঁ। তো যদি কমিউনিকেশনের মধ্যে মাধ্যম হিসেবে কোনো ক্যাবলের মধ্যে দিয়ে সেকেন্ডে 10 মেগাবিট, দেখো সেকেন্ডে 10 মেগাবিট পরিবাহিত হতে পারে, তাহলে তার ব্যান্ডউইথ বলা হয় 10 মেগাবিট পার সেকেন্ড, 10 মেগাবাইট পার সেকেন্ড, বা 10 এমবিপিএস আমরা যেটাকে বুঝি, বা 10 এমবিপিএস। তো মিডিয়ার ব্যান্ডউইথ যত বেশি হবে, ডেটা তত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। অর্থাৎ তুমি যে কেবলটা ব্যবহার করতেছো, সেই কেবল যত বেশি তোমার হচ্ছে ডেটা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে, ঠিক আছে, যদি বেশি ভালো হয় বা বেশি ভিতর দিয়ে যদি তোমার মেগাবাইট প্রবাহিত হতে পারে। যদি কোনো কম্পিউটার নেটওয়ার্কে বা ডেটা কমিউনিকেশন সিস্টেমে নির্দিষ্ট কোনো ব্যান্ডউইথ প্রয়োজন হয়, তাহলে সেই অনুযায়ী মিডিয়া নির্বাচন করতে হবে। এটা আমাকে আবার কল দিল। আমি হচ্ছে ক্লাসে আছি, আমি ক্লাস করাচ্ছি, বুঝছো? তুমি আমার সঙ্গে কথাই বলছো না, তোমার আমি সঙ্গে কথা ক্লাসের নাই। মধ্যে আছি, আচ্ছা। আমি ক্লাস করে তোমার সঙ্গে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, আমরা আবার ব্যাক করি। তো ডেটা ট্রান্সমিশন স্পিডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটাকে কি বলা হয় ন্যারো ব্যান্ড, এটাকে বলা হয় ভয়েস ব্যান্ড, আর একটা বলা হয় ব্রড ব্যান্ড। এই তিন ধরনের স্পিড রয়েছে, বা ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, একটা ব্রড ব্যান্ড। তোমাদের বইতে সবার বইতে পাবা কম বেশি। এবং এই দেখো পাশে যে বিষয়গুলো লেখা আছে, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। 1 বাইট সমান 8 বিট অথবা 1 ক্যারেক্টার, বোঝা গেছে? তো এখন 1 কিলোবাইট সমান কিন্তু টু দ্য পাওয়ার 10 বা 1024 বাইট। 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। 1 গিগাবাইট মানে 1024 মেগাবাইট। 1 টেরাবাইট মানে 1024 গিগাবাইট। আচ্ছা, এখন ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা দেখে আমার একটা জিনিস ভালো লাগলো, ঠিক আছে, যে তোমাদের 1 গিগাবাইট ইন্টারনেট 10 টাকায় দেয় বা 20 টাকায় দেয়, অফার দেয় না? দেখবা অনেকের ফোনে লেখা আছে যে 1 জিবি ইন্টারনেট হচ্ছে 20 টাকায়। ওই অফারটা অনেকেই কেনে না, কিন্তু কারোর সামনে যদি এই লেখাটা আসে যে 1024 মেগাবাইট মাত্র 20 টাকায়, এই জিনিসগুলো অনেকেই কেনে। কারণ অনেকে এই গিগাবাইট মেগাবাইট এই জিনিসটা অনেকেই জানে না। ওই 1 গিগাবাইটও যা, 1 মেগাবাইটও তাই, ঠিক আছে। আবার এমনও হয় যে হয়তো 25 টাকায় 1024 মেগাবাইট, তো 20 টাকায় 1 গিগাবাইট না নিয়ে 25 টাকায় 1024 মেগাবাইট নেয়, এরকম অনেক পাবলিক আছে। যাই হোক, তোমরা এই বিষয়গুলো, অনেকে যারা যে ট্রোল করে বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানায়, যারা আছে একটু ফানি টাইপের, তারা দেখবা এদের টাইপের অনেক পাবলিকের উদাহরণ তারা সামনের পর নিয়ে আসে, তোমরা একটু খেয়াল করে দেখবা। তো যাই হোক, তো ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 30 বিপিএস পর্যন্ত হয়। তার মানে কি বিট বাইট পার সেকেন্ড পর্যন্ত হয়, 45 থেকে 300 বাইট পার সেকেন্ড। এই ব্যান্ড ধীর গতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উপযোগী। টেলিগ্রাফের ক্ষেত্রে এই ব্যান্ডকে ব্যবহার করা হয়। এরপর রয়েছে ভয়েস ব্যান্ড, এরপর রয়েছে কি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের ডেটার গতি হচ্ছে 9600 বাইট পার সেকেন্ড থেকে 9.6 কিলোবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ল্যান্ড ফোনে বেশি ব্যবহার করা হয়, তবে কম্পিউটার ডেটা কমিউনিকেশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। এরপর রয়েছে ব্রডব্যান্ড, ওই যে যেটা আমরা এখন ব্যবহার করে থাকি। উচ্চ গতি সম্পন্ন কি উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। তো ব্রডব্যান্ডের বিস্তৃতি ব্যান্ডউইথ এবং অধিক ডেটা বহনের ক্ষমতা থাকে, এবং যার গতি 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে অনেক উচ্চ গতি পর্যন্ত হয়। ব্রডব্যান্ড সাধারণত কোএক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবল ডেটা স্থানান্তরে ব্যবহার করা হয়। তাছাড়া ওয়াইম্যাক্স স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশন ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। অ্যানালগ, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের ওয়েব ফর্ম দেখতে কেমন তা অঙ্কন করো এবং তার সরি, কাজ রয়েছে, কাজগুলো একটু তোমরা নিজেরা দেখে নিও।
এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। আজকে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড করব, মানে এই ডেটাগুলো কিভাবে ট্রান্সমিশন হয়ে থাকে এবং কোন মেথডগুলো অবলম্বন করে, আজকে সেই মেথডগুলো করব। আজকে মেথডের যা আছে সব পড়ে শেষ করব। আগামীকালকে এই ডেটা ট্রান্সমিশনের মোড সম্পর্কে জানবো। ঠিক আছে, একটা হচ্ছে মেথড, একটা মোড, দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, আর এই জিনিসটা অনেকেই গুলাই ফেলে, আসে পরীক্ষায় মেথড মোড লিখে চলে আসে, বা মোড আসে মেথড লিখে চলে আসে, তো এই জিনিসটা গুলাই ফেলা দেওয়া যাবে না। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা এখন অবগত হব যে কি কি ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড আছে। এখন ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে এখানে দুইটা আসতেছে, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। আবার সিরিয়ালকে দেখো তিন ভাগে ভাগ করতেছে, একটা আছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। এখন এই জিনিসগুলো আমরা হচ্ছে করব। এখন প্যারালাল ডেটা ট্রান্সমিশন অর্থাৎ ডেটা ট্রান্সমিশনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্যারালাল, একটা সিরিয়াল। তো সর্বপ্রথম আমরা প্যারালাল ট্রান্সমিশনটাকে দেখব। যে ট্রান্সমিশনের ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ কি, সমান্তরালভাবে। হ্যাঁ, এই পদ্ধতিতে একাধিক তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয়। সাধারণত এই ট্রান্সমিশন 8 বিট, 16 বিট বা 32 বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে। দূরত্ব বেশি হলে এই পদ্ধতি অনেক তারের খরচ লাগে বলে এই পদ্ধতির ব্যবহার করা মূল্য সাশ্রয়ী নয়। প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার হয়। দেখো এই যে প্যারালাল, এই যে এই জায়গা থেকে মনে করো ডেটা ট্রান্সমিশন হচ্ছে কোন পাশে, এই পাশে ডেটা ট্রান্সমিশন হচ্ছে। হ্যাঁ, তো দেখো এর মধ্যে কয়টা তার আছে, এই একটা তার, এই একটা তার, এরকম মোট 8টা তার দেখো তোমার এখানে রয়েছে, এবং প্রত্যেকটা ডেটা দেখো সমান্তরাল ভাবে রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ডেটা এই পাশ থেকে, এই লেফট সাইড থেকে রাইট সাইডে তোমার ডেটা তোমার প্রবাহিত হচ্ছে, তোমার হচ্ছে সমান্তরাল ভাবে, এবং সমান্তরাল ভাবে তারগুলো তোমার কি আছে, সাজানো আছে। তো এখন মনে করো এইভাবে যদি তুমি ডেটা ট্রান্সমিশন করতে চাও, তাহলে মনে করো যে তুমি এখান থেকে তুমি তোমার বান্ধবীর বাড়ির ডেটা ট্রান্সমিশন করতেছো তোমার বাড়ি থেকে, তাহলে এরকম কয়টা তার লাগবে? অ্যাটলিস্ট 8টা তার তো লাগবেই। ঠিক আছে, অ্যাটলিস্ট কি কয় বিট আকার যায়, 8টা বিট, 16 বিট বা 32 বিট, এই তিন ভাবে। হয় 8টা তার লাগবে, 16টা তার লাগবে, অথবা 32টা তার লাগবে। এখন কেউ কি এত তার ব্যবহার করতে চাবে না। সেই জন্য তোমার এইগুলো হচ্ছে খুবই হচ্ছে গা মূল্য সাশ্রয়ী নয়, খুবই খরচসাধ্য। তাই এগুলো শুধুমাত্র এই যে প্রিন্টার বা হচ্ছে এই ধরনের ছোটখাটো কিছু ডিভাইস গুলোতে এই সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এখন এটাকে কি বলছে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি রকম, সেটা হচ্ছে যে ট্রান্সমিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। বুঝতে পারছো, যে ট্রান্সমিশনের ডেটা বা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একসাথে 8 বিট ডেটা পাঠানো হয়ে থাকে। উৎস থেকে গন্তব্য পর্যন্ত দূরত্ব বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রথমত হচ্ছে কি বাইট, দেখো এখানে কিন্তু মোট হ্যাঁ, কোনো সমস্যা? দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না? ঠিকঠাকই তো আছে। কিছুই দেখতে পারতেছো না? দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে তুমি কেটে দিয়ে আবার ঢুকো, হ্যাঁ, তাহলে দেখতে পারবে, বুঝছো? এবার হইছে। আচ্ছা, তো এখন দেখো এখানে যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন রয়েছে, এখানে যে তোমার হচ্ছে একটা একটা করে যাচ্ছে। দেখো প্রথমে B1, B2, B3, B4 এই পাশের থেকে ডান পাশে চলে আসছে, এই সাইডে চলে আসছে। এরপরে B5 আসতেছে, এরপরে B6 আসবে, তারপর B7 আসবে, তারপর B8 যাবে। এইভাবে একটা একটা করে ডেটা ট্রান্সমিশন সিস্টেমটাকে বলা হচ্ছে সিরিয়াল, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল। তোমরা যখন এই যে রিমোটে যে সিরিয়াল দেখো না, একটা সিরিয়ালের পর আর একটা সিরিয়াল আসে। ঠিক আছে, কিন্তু কখনো দেখবা না যে একটা সিরিয়াল মানে যেটা পরে হওয়ার কথা সেটা আগে হয়, আগেরটা পরে হয়, এটা খুব কম হয়, হয় না। তো ওই রকম যে সিরিয়াল বাই সিরিয়াল, যার পরে যার যাওয়া তারপরে তার, এবং মানে সিরিয়াল বাই সিরিয়াল যে ডেটা ট্রান্সমিশন মেথড সেটাকে বলা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে। তো বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে গ্রহীতা কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারে। এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাইজেশন। বা সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়, যেটা অ্যাসিনক্রোনাস, এটা কি বলেছে, অ্যাসিনক্রোনাস, তারপর হচ্ছে সিনক্রোনাস, তারপর হচ্ছে আইসোক্রোনাস। অর্থাৎ সিরিয়াল ডেটাকে কয় ভাগে ভাগ করতেছে,
তিন ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, একটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এখন আমরা দেখব এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কিভাবে ডেটা ট্রান্সমিশন করে থাকে। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রয়োগ হতে ডেটা গ্রাহকের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিটার হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অবশ্যই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবা। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে এটা কিন্তু এখানে লেখা রয়েছে, এটা তোমরা অবশ্যই নোট করে নিবা। কিবোর্ড থেকে কম্পিউটার কিংবা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই ডেটা ট্রান্সমিশনের জন্য প্রধান বৈশিষ্ট্য হলো যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক প্রাপক তা গ্রহণ করতে পারে। প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট পাঠাতে হয়। তো একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। এবং কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী, গতি কম, দক্ষতা কম, প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ডেটা চলাচল বন্ধ থাকলে মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় থাকে, খরচ তুলনামূলক কম। অর্থাৎ দেখো এখানে তোমার হচ্ছে চিত্র দিয়ে দিছে, হ্যাঁ, এখানে কি করছে, চিত্র দিয়ে দিয়েছে। দেখো তুমি যখন ডেটা পাঠাচ্ছ, ঠিক আছে, এই প্রেরক প্রাপককে যখন ডেটা পাঠাচ্ছে, প্রথমে দেখো জিরো নামে একটা বিট পাঠাইছে, দেখছো, জিরো একটা বিট। এই জিরো বিটটাকে তোমার হচ্ছে পাঠানো হচ্ছে প্রাপককে। এই জিরো বিট যখন প্রাপক পাবে, পুরা মানে মেইন যে ডেটা, সেই মেইন ডেটাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে মেইন ডেটা। মেইন ডেটার হচ্ছে 8 বিট, ঠিক আছে, বা 1 বাইট যেটাকে বোঝানো যাচ্ছে। এই 1 বাইট ডেটা প্রাপকের কাছে যখন পাঠাতে যাচ্ছে, তখন অবশ্যই একটা স্টার্ট বিট দিতে হবে, জিরো। যখন এই জিরো এই প্রাপক পায়ে যাবে, প্রাপকের কম্পিউটার জিরো রিসিভ হবে, তখনই এই প্রাপক বুঝতে পারবে যে আমার কাছে ডেটা আসতেছে, আমাকে ডেটা গ্রহণ করতে হবে। তখন এই 8 বিট ডেটা গ্রহণ করবে। গ্রহণ করার পরে তার পিছনে আর একটা কি করা হয়, স্টপ বিট। অর্থাৎ এই 1 বাইট ডেটা যখন এই প্রাপক গ্রহণ করে ফেললো, তারপরে এই এই যে এক স্টপ বিট একটা অ্যাড করা হয়েছে 1, এই 1 আবার যখন প্রাপক গ্রহণ করবে তখন বুঝতে পারবে যে আমার এই 1 বাইট ডেটা গ্রহণ করা হয়ে গেছে। তারপরে কিছু সময় বিরতি নেবে, এই যে মাঝখানে দেখো ডট ডট রয়েছে, অর্থাৎ এই সময়টা হচ্ছে বিরতির সময়। হ্যাঁ, এই বিরতি কোনো ক্ষেত্রে কম হতে পারে, কোনো ক্ষেত্রে বেশি হতে পারে, এটা কোনো ই নাই। তারপরে আবার কি করা হচ্ছে, আবার একটা এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা একটা কি কি বিট দিয়ে পাঠানো হচ্ছে, দেখো 1 1 এবং 0 পাঠানো হচ্ছে। অর্থাৎ এইটা আবার কিন্তু তোমার স্টার্ট বিট হিসেবে কাজ করবে। কি করবে, স্টার্ট বিট হিসেবে কাজ করবে। যখন আবার এই 1 আর 0 যখন পাবে প্রাপক, তখন এই প্রাপক বুঝতে পারবে হ্যাঁ আমার কাছে আবার ডেটা আসতেছে। অর্থাৎ দ্বিতীয় নম্বর যে বাইটটা রয়েছে, যে দ্বিতীয় বাইট, এই বাইটটা তোমার হচ্ছে গ্রহণ করবে, বা আরো 8টা বিট আমার কাছে আসবে, বা আমার কাছে তথ্য আসতেছে, এইটা হচ্ছে মেইন তথ্য। হ্যাঁ, এই তথ্যটা এই প্রাপক পাবে, তাই তাই হচ্ছে আবার কি করেছে, স্টার্ট বিট পাঠানো হয়েছে। যখন স্টার্ট বিট প্রাপক পায়ে যাবে, তখনই হচ্ছে বুঝতে পারবে প্রাপক যে হ্যাঁ আমার কাছে ডেটা আসতেছে। ডেটা যখনই সে বুঝতে পারবে, সে গ্রহণ করার জন্য রেডি, তখন এই দ্বিতীয় বাইটটা বা এই ডেটাটা তোমার সম্পূর্ণরূপে গ্রহণ করবে। এই ডেটাটা সম্পূর্ণরূপে কি করবে, গ্রহণ করবে। তারপর গ্রহণ করার পরে তার পিছনে আবার এক্সট্রা করে একটা স্টপ বিট ব্যবহার করতে হবে। যখন এই স্টপ বিট একটা গ্রহণ করবে, তখনই প্রাপক বুঝতে পারবে যে হ্যাঁ আমার বিট গ্রহণ করা শেষ, আমার এখন স্টপ হতে হবে, ঠিক আছে। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু সুবিধাসমূহ আছে, এই সুবিধাসমূহ আমরা পড়ব। যে কোনো সময় প্রেরক ডেটা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে, এবং ডেটা ইনপুট করার পরে তা সংরক্ষণ করার জন্য ডেটা বাফার রেজিস্টার প্রয়োজন হয় না। এরপরে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এটি ইনস্টলেশন অত্যন্ত কম, মানে খুবই ইনস্টলেশন অত্যন্ত কম, বা মানে অতটা কোনো ঝামেলাপূর্ণ নয়। এরপর রয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা, মানে এর যেমন সুবিধা আছে এর তেমন অসুবিধাও আছে। যেমন কি কি, যেমন হচ্ছে যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে, তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। অর্থাৎ যখন এর ডেটা ট্রান্সমিশন হচ্ছে তখনও পড়ে থাকে। যেমন তুমি প্রিন্টারের কথা চিন্তা করো, তুমি যখন প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করার উদ্দেশ্যে ক্লিক করো, তখনও প্রিন্ট হয়, তাছাড়া বাকি সময়টা একদম অনাকারণে পড়ে থাকে, আর ওর কোনো কাজ নাই। ঠিক আছে, কিবোর্ডের কথা চিন্তা করো, যখন তোমার কোনো কিছু লেখা লাগবে তখন তুমি কিবোর্ডের উপর ক্লিক করতেছো, তার আগে তোমার কিবোর্ডের প্রয়োজন হয়, ও অনাকারণে পড়ে থাকে, এইরকম। হ্যাঁ, অর্থাৎ তোমার হচ্ছে ডেটা স্থানান্তরের কাজ বন্ধ যখন হয়ে যায়, বা আমার ডেটা আর পাঠানোর প্রয়োজন হচ্ছে না, তখন আর এটার কোনো কাজ থাকে না, অকারণেই পড়ে থাকে অব্যবহৃত অবস্থায়। ঠিক আছে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। এরপরে সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম।
এরপরে কি সিনক্রোনাস, অর্থাৎ আমরা সিনক্রোনাস এখনো পড়ি নাই, ঠিক আছে। সিনক্রোনাসের তুলনায় এর দক্ষতা অনেক কম, ডেটা ট্রান্সমিশন গতি কম, ডেটা ট্রান্সমিশনে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। এখন দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। এখন দেখো কিবোর্ড হতে কম্পিউটার, এই যে কিবোর্ডে কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটার, এটা কিন্তু একটা ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। তারপরে কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে, ঠিক আছে, কার্ড পাঞ্চারে, এবং কম্পিউটার হতে প্রিন্টারে, এই যে প্রিন্টারের কথা যেটা আমি বললাম, যে প্রিন্টারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা স্থানান্তর পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এরপর কি রয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন অ্যাসিনক্রোনাস তো আমরা পড়ে ফেললাম, এখন সিনক্রোনাস সম্পর্কে আমরা পড়বো। তাই এই প্রকার ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশন থেকে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়, অথবা ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক যাকে প্যাকেট বলা হয় আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা ট্রান্সমিশন ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে তুমি হচ্ছে কিছু জিনিস এখানে লক্ষ্য করো, যে এই দেখো এখান থেকে যে এই পর্যন্ত যে অংশটা, এইটা হচ্ছে আমার একটা ডেটা, এই অংশটা আমার কি ডেটা, ঠিক আছে। এই ডেটাটার মধ্যে দেখো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি, কারণ এটা হচ্ছে একটা ব্লক আকারে ব্যবহার করা হয়েছে। যেমন ধরো তুমি যখন কোনো ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি না, তোমার কিন্তু বক্স আকারে থাকে, কি আকারে থাকে, বক্স আকারে। বক্সের মধ্যে কি আছে না আছে এই জিনিস কিন্তু তুমি দেখতেও পারো না বা করতে পারো না, ঠিক আছে, অর্থাৎ ব্লক আকারে থাকে বা বাক্স আকারে থাকে। তো এই ক্ষেত্রে ডেটা হচ্ছে তোমার এই সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা হচ্ছে এরকম ব্লক আকারে থাকে, ঠিক আছে। যখন প্রেরক পাঠায়, প্রেরক প্রথমে কি করে, পাঠায়, পাঠানোর পরে এই ডেটাটা ব্লক আকারে তোমার হচ্ছে গিয়ে প্রাপক গ্রহণ করে থাকে। তো এখন এর বৈশিষ্ট্য সমূহ যদি আমরা এখন একটু পড়তে চাই, তাহলে দেখি প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। দেখো এর মধ্যে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে কিন্তু এই 80 থেকে 132টি ক্যারেক্টার আছে। এই যে যেমন এখানে আমরা দেখেছিলাম যে একটার মধ্যে কয়টা করেছিল, 8টা করেছিল, একটার মধ্যে কয়টা করেছিল, 8টা করেছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটার মধ্যে 80 থেকে 132টা থাকতে পারে, ঠিক আছে। তো প্রতি দুটি ব্লকের মাঝখানে, প্রতি দুটি, এই যে মানে এখন তোমাদের একটা জিনিস ভালো করে বোঝা দিই, এই যে এখানে 1 লেখা রয়েছে না, 1 মানে হচ্ছে প্রথম বিট, আর লাস্টে n লেখা রয়েছে না, n মানে হচ্ছে লাস্টের বিট, অর্থাৎ এর মাঝে এরকম একের থেকে শুরু করে 80টা পর্যন্ত বা 132টা পর্যন্ত থাকতে পারে। এখন এটা তো চিত্র সাহায্যে বোঝানো সম্ভব না, তাই মাঝখানে যে ডট 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 দিয়ে বোঝাই দিয়েছে, ক্লিয়ার। তো এখন প্রতি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। তো প্রতি দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি নির্ধারণের সময় হয়ে থাকে। দেখো এখানে কি বলছো, প্রতি দুটি ব্লকের মাঝখানে সময় বিরতি নির্ধারিত সময় হয়ে থাকে, অর্থাৎ নির্ধারিত সময় পর্যন্ত তোমার হচ্ছে কি থাকে, দুইটা ব্লকের মাঝখানে তোমার হচ্ছে গিয়ে থাকে, বিরতি থাকে, ঠিক আছে, নির্দিষ্ট সময় বিরতি থাকে। তো প্রতিটি ব্লক ডেটা শুরুতে একটি হেডার ইনফরমেশন থাকে। দেখো একটা হেডার ইনফরমেশন, এই দেখো এটা কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু হেডার ইনফরমেশন, এই অংশটা হচ্ছে হেডার ইনফরমেশন, হ্যাঁ। হেডার ইনফরমেশন থাকে, তাছাড়া আর কি থাকে, শেষে একটি ট্রেলার ইনফরমেশন, এই যে ট্রেলার ইনফরমেশন কিন্তু এই জায়গাটাতে আছে, ঠিক আছে, এই যে ট্রেলার ইনফরমেশন এখানে আছে। তো ট্রেলার ইনফরমেশন থাকে। তো এই এই ইনফরমেশন প্রথমত সিগন্যাল হিসেবে পাঠানো হয়। তো প্রতিটি ব্লক ডেটা শুরুতে একটি হেডার ইনফরমেশন ও শেষে একটি কি থাকে, টেল ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। এই হেডার সিগন্যাল রিসিভারের ক্লক গতিকে প্রেরক ক্লক গতির সাথে সিনক্রোনাইজ করে এবং প্রেরক গ্রাহকের চিহ্নিতকরণের সংখ্যা বহন করে থাকে, আর ট্রেইলর ব্লকের শেষে বোঝানো তথ্য বহন করে। তাছাড়া ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা যাচাই করতে সহায়তা করে থাকে। ডেটা স্থানান্তরের গতি বেশি বিধায় অল্প সময়ে অনেক ডেটা পাঠানো যায়। এই ক্ষেত্রে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। তো এখন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধাসমূহ। এখন এই সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বা অ্যাসিনক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি, অর্থাৎ আমরা যে আগে অ্যাসিনক্রোনাস পড়ে আসলাম না, সেই অ্যাসিনক্রোনাসের থেকে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বা তোমার অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেকটাই বেশি। যেহেতু ট্রান্সমিশন কার্য অনবরত চলতে থাকে, ফলে ট্রান্সমিশন গতি অত্যন্ত বেশি, মানে কোনো সময় থামে না মাঝখানে, হ্যাঁ, যে তোমার থেমে থাকবে এরকম না, মানে সবসময় এই ট্রান্সমিশন হতেই থাকে। তো প্রতি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না, মানে তোমার যেমন হচ্ছে আগে আমরা দেখেছিলাম যে একটা বিরতির প্রয়োজন আছে, ঠিক আছে, কি হয় একটা বিরতি, এই যে মাঝখানে দেখো এখানে ডট ডট আছে, এই সময়টাতে কি আছে, বিরতি আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার কি নেই, কোনো ধরনের বিরতি নেই সিনক্রোনাসের ক্ষেত্রে, হ্যাঁ।
তারপর প্রতি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না এবং প্রতি ক্যারেক্টার শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন হয় না, সময় তুলনামূলকভাবে কম লাগে। এখন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধাসমূহ পড়ব। এই ক্ষেত্রে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলক ব্যয়বহুল। এখন সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার, কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময় এক স্থান হতে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরের একই সাথে অনেকগুলো কম্পিউটার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বহুলভাবে ব্যবহৃত হয়। এখন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এই যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এই আমরা অ্যাসিনক্রোনাস আমরা শেষ করলাম, সিনক্রোনাস শেষ করলাম, এখন হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে জানবো। আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশন উন্নত ভার্সন বলা যেতে পারে। এক কথায় তোমাদের এই যে আগে যে তোমরা যে ট্রান্সমিশন গুলো পড়ছো, অর্থাৎ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের থেকে অ্যাসিনক্রোনাস, হ্যাঁ, অর্থাৎ তোমার এই যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন তোমার হচ্ছে বেশি পাওয়ারফুল, ঠিক আছে, বা একটু বেশি উন্নত, হ্যাঁ, একটু বেশি উন্নত, একটু বেশি উন্নত, ঠিক আছে, একটু সিনক্রোনাস ট্রান্সমিশন একটু বেশি উন্নত, হ্যাঁ। তো তারপরে তোমার হচ্ছে কি আছে, তারপরে আছে আইসোক্রোনাস, অর্থাৎ আইসোক্রোনাস, তারপরে আইসোক্রোনাসটা একটু ওর থেকেও একটু বেশি উন্নত, বুঝতে পারছো? অ্যাসিনক্রোনাসের থেকে বেশি দক্ষ সিনক্রোনাস, সিনক্রোনাসের থেকে বেশি দক্ষ আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো এ নিয়ে গোলাফেলা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আশা করি বুঝতে পারতেছো। অর্থাৎ আমরা আইসি আইসো তোমার হচ্ছে কি কি পড়লাম, ভুলেই তো যাচ্ছে আমি বারবার। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস শেষ, এখন হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, যেটা হচ্ছে সব থেকে বেশি গতি সম্পন্ন, বেশি দক্ষতা সম্পন্ন, ঠিক আছে। এখন দেখো আইসোক্রোনাস ট্রান্সমিশন, এই যে আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন বলা যেতে পারে। পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় প্রায় 0 একক সময় করার চেষ্টা করা হয়। 0 একক সময় মানে কি, কোনো বিরতি থাকবে না। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। এরপরে দেখো এরপরে দেখো তোমার আছে হচ্ছে গিয়ে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য। এখন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য কেন দিল, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কেন পার্থক্য দিল, এই পার্থক্যটা তোমরা হচ্ছে পড়বা, এবং আর একটা পার্থক্য তোমরা বের করবে, সেটা হচ্ছে সিনক্রোনাসের থেকে শুরু করে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের থেকে তো আইসোক্রোনাস ট্রান্সমিশন তোমাদের বইতে যদি থাকে তাহলে তোমরা পড়বা, হ্যাঁ। দেখো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য, প্রথমত যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহক ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে, আর যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা সমূহের ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এরপর রয়েছে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক বা সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে প্রেরক স্টেশন প্রথমে ডেটাকে প্রাইমারি স্টোরেজ হিসেবে সংরক্ষণ করা হয়। এরপরে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হবার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানের বিরতি সমান নাও হতে পারে এবং প্রতি ব্লকের বিরতি সময় সমান থাকে। এই ট্রান্সমিশন গতি কম দক্ষতা হয়, তবে কি হয়, সিনক্রোনাসে এর ডেটা চলাচলের গতি অনেক বেশি হয়, সময় তুলনামূলক অনেক বেশি লাগে 5 নম্বরে, মানে তোমার অ্যাসিনক্রোনাসে, আর সিনক্রোনাসে সময় তুলনামূলক কম লাগে। এটি তুলনামূলক সস্তা, কিন্তু সিনক্রোনাস তুলনামূলক ব্যয়বহুল। প্রতি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকে, তবে প্রতিটি ব্লকের ডেটা শুরুতে হেডার ইনফরমেশন থাকে এবং শেষে একটি টেলার ইনফরমেশন থাকে। এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, তবে এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত বেশি। তো আজকে তোমাদের এই জিনিসগুলো পড়া থাকবে, এর বাইরে দিব না, কারণ এই ডেটা ট্রান্সমিশন মেথডটা অনেকে ভুল করে ফেলা দাও, ঠিক আছে। গতকালকে আমরা ডেটা ট্রান্সমিশন আমরা পড়বো যে ডেটা ট্রান্সমিশন মোড পড়বো, আজকে ডেটা ট্রান্সমিশন মেথড পড়লাম। অর্থাৎ তোমাদের কাজ হবে ডেটা ট্রান্সমিশন কাকে বলে এই জিনিসটা হুবহু মুখস্থ করা, প্যারালাল ট্রান্সমিশন কাকে বলে, এর স্পিড কত বিট করে যায়, সিরিয়াল ট্রান্সমিশন কাকে বলে, সিরিয়াল ট্রান্সমিশন কত প্রকার, অ্যাসিনক্রোনাস কাকে বলে, সিনক্রোনাস কাকে বলে, আইসোক্রোনাস কাকে বলে। দেখো প্রচুর পড়া, কিন্তু আমরা আজকে পড়লাম অল্প, কিন্তু পড়ার মধ্যে কি আছে, প্রচুর পড়া আছে। তো আজকের